স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার 7 নম্বর জাতীয় সড়কে আঙ্গুয়ার কাছে কন্টেনারে গরু পাচার করার সময় 30টিরও বেশি গরু সহ ধৃত 3 জন। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার 7 নম্বর জাতীয় সড়কে আঙ্গুয়ার কাছে কন্টেনার গরু পাচার করার সময় 30টিরও বেশি গরু সহ ধৃত 3। ঘটনায় জানা গেছে উড়িষ্যার দিক থেকে একটি কন্টেনার সোনাকনিয়া নাকা চেকিং ব্যারিকেড ঠেলে দ্রুত গতিতে বেরিয়ে আসে। তখনই পুলিশ কন্টেনারটিকে ধাওয়া করে আঙ্গুয়া 7 নম্বর জাতীয় সড়কের কাছে ধরে ফেলে। কন্টেনার খুলে দেখা যায় দুটি স্তরে আনুমানিক 30 থেকে 35টি গরু দড়ি দিয়ে বাঁধা রয়েছে। গাড়ির মধ্যে থাকা 3 জনকে জিজ্ঞেস করে জানা গেছে গরুগুলি উড়িষ্যার দিক থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে বেলদার এসডিপি ও দাঁতন থানার আইসি উপস্থিত ছিলেন। গাড়ির চালক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে দাঁতন থানার পুলিশ। থাক ওইখানে থাক। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে তেমনভাবে সাড়া পাচ্ছেন না নেতারা। বিশেষ করে দিলীপ ঘোষকে নিয়ে গিয়েও তেমনভাবে কর্মী সমর্থক খুঁজে পাচ্ছেন না বিজেপি। আর এই নিয়ে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে তেমনভাবে সাড়া পাচ্ছেন না নেতারা। বিশেষ করে দিলীপ ঘোষকে নিয়ে গিয়েও তেমনভাবে কর্মী সমর্থক খুঁজে পাচ্ছে না বিজেপি। আর এই নিয়ে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনায় উল্লেখ থাকে রাজ্য জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে, আর তাতে নেতারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন সদস্য সংগ্রহ করতে। পশ্চিম মেদিনীপুর জেলায় লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে দল টিকিট না দেওয়ায় দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এরপরে দিলীপ ঘোষের একের পর এক পদ কেড়ে নেয় দল। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের কদর বাড়ে দলে। ফলে 2019 সালে যে বিজেপি ছিল 2024 সালে ডিসেম্বর মাসে তার থেকে প্রায় 80% কর্মী সংখ্যা এক প্রকার কমছে। আর তার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। নিচু তলার কর্মীরা দলে দলে বিজেপি ছেড়ে শাসক দলের নাম লেখাচ্ছেন। রাজ্য সরকার যেভাবে দলমত নির্বিশেষে সরকারি সাহায্য দিচ্ছেন তাতে বিরোধী শক্তি দুর্বল হচ্ছে এই রাজ্যে। তাই প্রতিটি এলাকায় কর্মী সমাবেশ করেও তেমনভাবে সাড়া পাচ্ছেন না বিজেপি নেতারা। ঝাড়গ্রাম জেলায় একাধিক জায়গায় দিলীপ ঘোষকে নিয়ে গিয়েও কোনো লাভ করতে পারেনি বিজেপি। প্রথমবার আমরা ভ্যাকসিন আবিষ্কার করলাম করোনা মহামারীর সময়। এতদিন আমরা সারা দুনিয়ার কাছে হাত পেতেছি। কখন প্লেগ হয়েছে, কখন ম্যালেরিয়া হয়েছে, কখন পক্স হয়েছে, কখন ডেঙ্গি হয়েছে। আমাদের ভ্যাকসিন নেই, আমাদের লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছে, কেউ দেখেনি। দিয়েছে পরে কিন্তু ভারত প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করেছে। এক নয় দুটো, 3টে ভ্যাকসিন দেশে তৈরি হচ্ছে। দেশের 130 টাকা কৃতজ্ঞতা স্বীকার করছে। গত মাসে নরেন্দ্র মোদীকে 3টি দেশ একসঙ্গে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে। নাইজেরিয়া দিয়েছে। আপনি করোনার সময় আমাদের দেশকে টিকা দিয়ে বাঁচিয়েছিলেন, জীবন রক্ষা করেছিলেন। আমরা আপনাদের কৃতজ্ঞ, তাই আপনার সম্মান দিচ্ছি। এটা নরেন্দ্র মোদীর জন্য সম্ভব হয়েছে যে ভারত সারা দুনিয়াতে সবই তাই কলকাতায় আছে, পশ্চিমবাংলায় আর কিছুই নাই। রেপ, মার্ডার, দুর্নীতি, কালোবাজারি যা হচ্ছে ওটা খবর হয় না। আপনাদের দায়িত্ব মিডিয়ার এটা তোলা। গ্রামের মানুষও ট্যাক্স দেয়, জেলার মানুষও ট্যাক্স দেয়, তাদেরও সুশাসন পাওয়ার অধিকার আছে, তাদের সম্মানের সঙ্গে সুরক্ষিত থাকার অধিকার আছে, কিন্তু সেটার কোনো গুরুত্বই নেই আছে। আর কলকাতার লোকও ভাবছে আমরা ঠিকঠাক আছি, কিন্তু সেখানে বম বন্দুক পাওয়া যাচ্ছে, পিস্তল পাওয়া যাচ্ছে, গুলি চলছে। সেটা পুরো পশ্চিমবাংলায় উপদ্রুত হয়ে গেছে, কেউ শান্তিতে নাই। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গ্রুপের সময়ও সাপোর্ট করতে দেখা গেছিল। এখন দেখা যাচ্ছে সেই বিধায়করা ওকে সভাপতি পদ থেকে সরানোর একটা চিঠি দিয়েছে। তাহলে কি এই বিধায়কদের সাহসটা কোথা থেকে আসছে বা এই দ্বন্দ্ব কিসে? এটা তোমরাই বলতে পারো। সাহস নয়, অত্যাচারের শেষ সময় পৌঁছে গেছে স্বেচ্ছাচারিতা, তাই তারা মুখ খুলতে বাধ্য হয়েছে। সিআইডির তো একটা বড় রদবদল, অভিষেকের কি তাহলে টানা ছাটা যাচ্ছে? সিআইডিতে রদবদল এটা তো প্রশাসনিক ব্যাপার, সরকারে যারা আছে তারা জানবে ব্যাপারটা। আরজিকর ঘটনার প্রতিবাদে দেখা যাচ্ছে আন্তর্জাতিক যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে অনেককে নিমন্ত্রিত করা হয়নি। তাহলে কি একটা ওখানে বিভাজনের রাজনীতি হচ্ছে? আমাদের বিরুদ্ধে গেলে কাউকে অ্যালাউ করা হবে না। সেজন্য এদিকে ফোন খারাপই চলছে, ফিল্ম ফেস্টিভ্যাল চলছে নিজেদের লোকদের নিয়ে। ভাঙড়ে আরাবুলের গাড়িতে তল্লাশি এবং কাঠি পাইপ পাওয়া গেছে। তল্লাশি করলে অনেক কিছুই পাওয়া যাবে। ও কি দাঙ্গা করতে কোনো কিছু একটা পরিকল্পনা করছে? দাঙ্গাই তো করে ওরা। ওখানে এত খুন খারাপি হচ্ছে ভাঙড়ে সারা বছর ধরে।
পুলিশ প্রশাসন কিছুই করে না। আর সেখানকার মানুষের না গণতান্ত্রিক অধিকার আছে, না আর্থিক অধিকার আছে, না শান্তিতে থাকতে পারে ওরা। কিছু গুন্ডা বদমাশ সারা বছর দাপিয়ে বেড়ায়, খবর হয় কিন্তু আর কোনো পরিবর্তন হয় না। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, আমরা তার প্রতিবাদ করছি। এখানে সারা দুনিয়াতে প্রতিবাদ হচ্ছে। ওখানে কোনো সরকারই নেই, তার কোনো দায়িত্বই নেই, উগ্রপন্থীরা সমাজ বিরোধী দাপিয়ে বেড়াচ্ছে। তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। কলকাতার বটতলা এলাকায় 6 মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানা এলাকার এক বাসিন্দা। অভিযুক্তের নাম রাজীব ঘোষ, বাড়ি গোপীবল্লভপুরের আলমপুর গ্রামে। কলকাতার বটতলা এলাকায় 6 মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তের নাম রাজীব ঘোষ, তার বাড়ি গোপীবল্লভপুরের আলমপুর গ্রামে। বটতলা থানার পুলিশ এবং গোপীবল্লভপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে ভোররাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বটতলা থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরার সামনে মুখ না খুললেও এলাকার লোকের বক্তব্য, যদি সত্যি রাজীব দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক। তবে অভিযুক্তর মা জানায় তার ছেলে বোকা, কিছুটা মানসিক ভারসাম্যহীন, বাইরে কাজ করতে গিয়েছিল। গতকাল রাতে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। কেন তা তিনি জানেন না। গতকাল শিশু নির্যাতনের ঘটনায় কলকাতার বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজে ঘটনাস্থল থেকে 100 মিটার দূরত্বে এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। তদন্তে নেমে জানতে পারে বটতলা এলাকার একটি দোকানে ওই ব্যক্তি কাজ করত, তার নাম রাজীব ঘোষ। তার বাড়ি গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে। ওই ঘটনার পর কলকাতার বটতলা থানা এলাকা থেকে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে নিজের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিল ওই শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক। বুধবার গভীর রাতে কলকাতার বটতলা থানার পুলিশ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুর থানার আলমপুরে গ্রামে যায়। সেখানে তার বাড়ি থেকে তাকে বটতলা থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। মানে কতদিন হলো কাজ করতে গেছিল ছেলে? 2 মাস হয়ে গেছে। কি শুনছেন? কিচ্ছু শুনিনি, মালিকের ঘরে বি কিছু বলেনি, আর আমার ছেলে বি এসে কি কিছু বলেনি। ছেলে কি করতো আগে? গরু চড়াতো। বাবা আছে? নাই। ছেলে তাহলে কাজ করতে গেছিল কিসের তাড়না? ওই যে খাবার দেশন, পেটের জ্বালা। ছেলের মানসিক কন্ডিশন কিরকম? ছেলের মানসিক তার মানে ব্রেনটা ঠিক ইয়ে নেই আর কি, চালাক চতুর নেই, বোকা ধরনের। তাহলে এরকম ঘটনা কি করে হলো? কি করে হলো এখন জানবো কেমন করে। ছেলের নাম? রাজীব ঘোষ। আপনার নাম? অঞ্জলি ঘোষ। আপনি কে হন ছেলে? মা। পাঁশকুড়ার বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি পঞ্চায়েতের পরিবার আবাসের বাড়ি পেলেন খোদ মুখ্যমন্ত্রীকে ফোন করে। পাঁশকুড়ার বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি পঞ্চায়েতের পরিবার আবাসের বাড়ি পেলেন খোদ মুখ্যমন্ত্রীকে ফোন করে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউড় গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত পদে রয়েছেন। তার আগে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন প্রদীপ বরের পরিবার আবাস যোজনার জন্য আবেদন জমা দিয়েছিলেন। লিস্টে নাম থাকলেও পরক্ষণে তারা জানতে পারেন তাদের পরিবারকে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ সরাসরি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হতেই পেলেন আবাস যোজনার বাড়ি। প্রদীপ বর, অরুণ বর, পঙ্কজ বর 3 ভাই সহ মোট 13 জন সদস্যের পরিবার দীর্ঘ 50 বছরের পুরনো ভাঙাচোরা দোতলা মাটির বাড়িতেই এক ছাদের নিচে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন তারা। বাড়ির পেছন দিকের দেওয়াল জরাজীর্ণ অবস্থা, ঘরের ভেতরে বিভিন্ন দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। একপাশে হেলে রয়েছে শোয়ার ঘরের বড় দেওয়াল। ঘরের ছাদের মাটির বারান্দায় চলাফেরা করলে মাটি খসে খসে পড়ে নিচের ঘরে। বর্ষার সময় মাটির ছাদ চুঁইয়ে জল পড়ে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে অ্যাজবেস্টার দেওয়া ওই মাটির বাড়িতেই বসবাস ওই 3টি পরিবার।
ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন আবেদন করেও সুরাহা মেলেনি তাদের। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। এমনকি ওই পরিবারের গৃহবধূ তথা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হন তিনি। তবে রাজ্য শাসক দল হিসেবে তৃণমূল ক্ষমতায় রয়েছে, সে কারণেই কি এতদিন আবাস যোজনা থেকে বঞ্চিত হতে হয়েছিল তাদের? তবে কি স্থানীয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী দিদিকে বলো হেল্পলাইন 9137091370 নম্বরে ফোন করতে বাধ্য হলেন ওই বিজেপির পরিবার? আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করে মুখ্যমন্ত্রী দিদিকে বলো হেল্পলাইনে ফোন করতে সার্ভের পরে ওই বিজেপি পরিবারের 3 ভাইয়ের নামেই আবাস যোজনার বাড়ি আসে। শ্বশুর শাশুড়ি মশাই এবারে সরাসরি মুখ্যমন্ত্রীর আবেদন করলেন কেন? যেটা হচ্ছে 2012-13 দিকে আমার বাবা একবার অ্যাপ্লিকেশন করেন বা করেন, নাম আসে, সেই জায়গায় নামটা কোনোভাবে কাটিয়ে দেওয়া হয় বা কোনোভাবে বাদ যায়। তারপরে সেই সময় বাবার সঙ্গে আমরা একসঙ্গেই ছিলাম, কিন্তু আমরা এখন সেপারেট, 3 ভাই আমরা সেপারেট হওয়ার পরে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার যেয়েও আমরা কোনোভাবে সাহায্যের হাত পাইনি, সেই জায়গায় 7 মাসে 24 সালে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাই, যেটা ওই নাম্বারে 91370 যে নাম্বারটা, ওই নাম্বারে ফোন করে আমি আবেদন করি। দেখুন, প্রশাসন বলতে আমাদের স্থানীয় যে প্রশাসন, আমরা তো আর বাইরে যাই না অতটা, যে স্থানীয় প্রশাসনের কাছে হতাশা হয়ে পড়ি যে কোনোভাবেই আমাদের নাম কোনোভাবে নথিভুক্ত করেননি। বাড়ির পরিস্থিতি দেখুন স্যার, আপনারাও দেখলেন যে আমাদের বাড়িটা একদম ভগ্নদশা, যে ফাটল নিয়ে নিয়েছে, ছাদ থেকে মাটি পড়ে, হ্যাঁ, জলও পড়ে, আপনারা দেখেছেন চতুর্দিক একদম কি বলবো নিঃশেষের পথে। সেই জায়গায় খুব হতাশার পরে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাই। তাদেরকেও জানিয়েছিলাম, তারা কোনোভাবে আমাদেরকে সাড়া দেয়নি। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে নিজের স্বামীর নামে, ভাসুরের নামে, দেওরের নামে 3খানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই, যার কাছে জাতি ধর্মের বিভাজন নেই। সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িটা পেতে হলে তো নিচুতলার তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি নেয়। আর কারা কাটমানির কথা বলছে? হাওড় গ্রাম পঞ্চায়েত, যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত চলে, যেখানে বৈধ টেন্ডার যিনি পায় তাকে ওয়ার্ক অর্ডার দেয় না কাটমানির জন্য, বিডিওকে জানালে ওয়ার্ক অর্ডার পাওয়া যায়, তাদের কাছে কাটমানির গল্প বানায় না মুখে। সুজিত রায়, সহসভাপতি। বাংলা আবাস যোজনা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন। বাংলা আবাস যোজনা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন। নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল কুমার সাউ বংলা আবাস যোজনাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, এমনকি অর্থের বিনিময়ে প্রকৃত প্রাপকদেরকে বাদ দিয়ে বড় পাকা ঢালাইযুক্ত বাড়ির উপভোক্তাদের নাম বর্তমান লিস্টে রয়েছে, এমনই অভিযোগ নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানালেন। তিনি আরও বলেন, প্রয়োজনে আবারও নিরপেক্ষ তদন্ত হোক, যাতে আধিকারিকদের কোনোভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়। তার জন্য পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আবাস যোজনা সঠিক সার্ভে হোক। এই বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম 1 ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন, বিজেপি টিকিটে জিতে আসা পঞ্চায়েত সমিতির সভাপতি মিথ্যা অভিযোগ তুলছেন। বাংলা আবাস যোজনা সঠিক যারা প্রাপ্য, যাদের কাঁচা বাড়ি আছে, তাদের রাজনৈতিক পরিচয় না দেখে বাংলা আবাস যোজনার বাড়ি পাবে। নন্দীগ্রাম 1 ব্লকের বিজেপি নেতা তথা সংখ্যালঘু সেলের কনভেনার আব্বাস বেগ অভিযোগ করে, দাউদপুর 8 নম্বর অঞ্চল এবং কেন্দেমারি 3 নম্বর অঞ্চল ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। শাসক দলের সঙ্গে যারা যুক্ত আছে তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিংবা বাড়ির অন্য সদস্যের নামে 3-4টি করে আবাস যোজনা পাওয়ার পরেও ওই বাড়িতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে বলে পুনরায় তাদের লিস্টে নাম রয়েছে, কিন্তু কাঁচা বাড়ি যাদের আছে তারা এই লিস্ট থেকে বাদ গেছে। আমরা বিডিও ডিএম
আমরা আইসির কাছে কমপ্লেন করেছি লিখিতভাবে, যাতে এই 600 জন পাকা বাড়ি কেটে যাতে প্রকৃত মাটি বাড়ি পায়, তার জন্য আমরা লিখিত আবেদন করেছি। এই বিডিও সাহেব যদি না বাদ দেয়, তার জন্য আমরা হাইকোর্ট পর্যন্ত যাব, উপভোক্তাদের নিয়ে মাটির বাড়ি যাদের আছে। শাসক দলের যিনি দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, তাদের নেতৃত্বে, তাদের নির্দেশে তাদের বাড়ির একাধিক নাম, কিন্তু সাধারণ মানুষের মাটির বাড়ির নাম নেই। তার জন্যই তৃণমূল কংগ্রেসের শাসক দলের যারা বাহিনী লিস্টে নাম আছে, তারাই হচ্ছে লিস্টে, ফাইনাল লিস্টে নাম, কিন্তু সাধারণ ব্যক্তি যারা মাটির বাড়ি তাদের নাম নেই। তার জন্য বিডিও, ডিএম এবং আইসির কাছে আমরা লিখিত কমপ্লেন করেছি। তার জন্য যদি আমাদের হাইকোর্ট পর্যন্ত যেতে হয়, তা আমরা যাব। আপনার নাম এবং আমার নাম আব্বাস বেগ, নন্দীগ্রাম 1 সংখ্যালঘু সেলের কনভেনর। 1 নম্বর ব্লকে এই আবাস প্লাসের যে বিষয়টি চলছে, অভিযোগ উঠছে যে সমস্ত ব্যক্তির পাকা ঘর আছে, 3 তলা পাকা বাড়ি, তাদের নাম আছে, এমনকি তারা আগে পেয়েছে, অথচ কাঁচা বাড়ির মানুষেরা বঞ্চিত হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই লিস্টটা যে টোটাল করে রাখা হয়েছে, টোটাল ভুলে ভরা টাকার বিনিময়ে লিস্টটা করে রাখা হয়েছে 80%। কারণ যেই সমস্ত বড় লোকেরা চাকরি করে, কেউ পাকা বাড়ি, তারা নেতৃত্বদেরকে, যারা স্থানীয় নেতৃত্ব আছে তাদেরকে 10,000 20,000 করে দিয়েছে, যার জন্য তাদের নামটা আছে। আমি বারে বারে বিডিও সাহেবকেও বলেছি যে বর্তমান বিশেষ করে সবচেয়ে বেশি পড়ছে দাউদপুর এবং কেন্দামারি অঞ্চল এলাকায়। কারণ পাকা বাড়ি দেখা যাচ্ছে, ছবিও আসছে আমাদের কাছে, সমস্ত বাড়ির দোতলা, কারো 3 তলা, কারোর মোজাইক করা, কারোর বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো। এবং আমাদের অফিস স্টাফ যখন সার্ভে করতে যাচ্ছে, নাম কেটে গেছে কেন, তাদেরকে ধমকও পর্যন্ত দিচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অবৈধ মদের কারবার চলছে, এমনকি নকল মদ তৈরি হয়ে তা চালানোর অভিযোগও রয়েছে। এবার বিজেপি নেতারা অবৈধ মদ বিক্রির অভিযোগ তুলে পুলিশের হাতে তুলে দিল বেশ কয়েকজন মদ বিক্রেতাকে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অবৈধ মদের কারবার চলছে, এমনকি নকল মদ তৈরি হয়ে তা চালানোর অভিযোগও রয়েছে। এবার বিজেপি নেতারা অবৈধ মদ বিক্রির অভিযোগ তুলে পুলিশের হাতে তুলে দিল বেশ কয়েকজন মদ বিক্রেতাকে। বিজেপি নেতা উত্তম সিংহের বক্তব্য, বেআইনিভাবে যেখানে সেখানে অবৈধ মদের ব্যবসা চলছে, পুলিশ জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সামনে বড়দিন, তার আগে এই জেলায় আবগারি দপ্তর দেদার মদ বিক্রির জন্য জোর দিচ্ছে, তাই অবৈধ কারবারিদের বাড়বাড়ন্ত এই জেলায়। পর্যটন কেন্দ্রগুলিতেও বেআইনিভাবে নকল মদ বিক্রি করতে গিয়ে কয়েকদিন আগে ধরা পড়েছিল বেশ কয়েকজন। কোথায় তৈরি হয়েছিল, কারা করেছিল, সবকিছু উদ্ধার করে পুলিশ। আমাদের কাছে খবর ছিল, আমাদের এই আড়ংকানা গ্রামে তাপস মাইতির বাড়িতে অবৈধভাবে মদের ব্যাপক স্টক এবং বিক্রি। আমরা বারবারকে প্রশাসন জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনোরকমভাবে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে আমরা হঠাৎ, আমাদের এখানে যে জনপ্রতিনিধি আছে এবং আমাদের এখানে যারা সচেতন নাগরিক, ওনারা আমাদের বারবার বলেন। আমি আজকে মানে একটু সময় পাওয়ার পরে একদম নিজে সরেজমিনে এসে ওনাদের জিজ্ঞাসা করি প্রথমে যে আপনারা কি এখানে অবৈধ মদ বিক্রি করেন? বলছেন না। তখন আমরা বললাম তাহলে আপনার বাড়িটা খুলুন। উনি প্রথমে খুলতে চাননি। তারপরে যখন আমরা আশেপাশে দেখলাম যে নমুনা কিছু মদ যেখানে বিক্রি হয় তার নমুনা এবং গন্ধ পাওয়া যায়, তখন উনি ঘর খুলে দেখালেন। এবার আপনারা দেখলেন, ভিডিও করলেন যে এই মদ দোকান আমরা বারবার পুলিশকে বলা সত্ত্বেও যখন ওনারা বন্ধ করতে চাইছিলেন না, তখন আমরা দেখে সমস্ত দেখলাম গোডাউনে প্রচুর টাকা স্টক আছে। প্রায় আমার মদের দাম সম্পর্কে ধারণা নেই, তবে যে পরিমাণ স্টক আছে, এটা সিসিএস এর মধ্যে যা স্টক থাকে তার 50% আছে। আমরা প্রশাসনকে, ওসি সাহেবকে খবর দিয়েছি যে আপনারা তো পাচ্ছেন না, একটা মানুষের এলাকায় কাজ আছে যে মদ ব্যবসা করলে কমিশন পুলিশকে দিতে হয়। এবং আজকে কয়েকদিন ধরে আমাদের একটা যার দিকে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে আমাদের এখানে যারা বিজেপি নেতৃত্বরা আছে এই বাক্সা অঞ্চলে, তাদেরকে নাকি মদের কমিশন নিয়ে মদ দোকান খুলে রাখছে। আর সেইটাই আমরা আজকে প্রমাণ করলাম যে আমরা কমিশন নিচ্ছি, তার প্রমাণস্বরূপ আমরা ধরিয়ে দিচ্ছি। এবং এখনো আপনাদের মধ্যে আমি বলতে চাই যে যদি কোথাও বাক্সা অঞ্চলের কেউ কোথাও অবৈধ মদ ব্যবসা থাকে, আপনারা ইমিডিয়েট বন্ধ করুন। আর নচেত আমাদের হাতে যদি ধরা পড়বে, সেদিন পাবলিক কেলানিও খাবে এবং যে টাকার ব্যবসা করছে সেই মদের বোতলও ভাঙা হবে রাস্তার উপরে।